আজকে পাঠ করা হবে জীবনানন্দ দাশের প্রবন্ধ কি হিসেবে শাশ্বত। আমাদের ধারণা যে সাহিত্যে কোনো কোনো লেখা অমর ও অবিস্মরণীয়, যেমন মহাভারত, হোমার, শেক্সপিয়র, রবীন্দ্রনাথ ইত্যাদি। মহাভারত ক হাজার বছর আগে রচিত হয়েছিল বলতে পারি না, তবে গ্রন্থটি ঢের পুরনো বটে। হোমারও পুরনো। মহাভারত সাহিত্যে আজও বেঁচে আছে হোমারও, কিন্তু কীরকমভাবে বেঁচে আছে স্থির করে দেখতে গেলে বুঝতে পারবো মহাভারতের ভিতরকার নানা রকম নিহিত জ্ঞান ঠিক মহাভারত বইটির মূল সংস্কৃত বা বাংলা অনুবাদের ভিতর থেকে আমরা আয়ত্ত করেছি কিনা বলা কঠিন। খুব সম্ভব তা করিনি। মহাভারত পড়তে গেলে টের পাচ্ছি অন্যত্র আহৃত জ্ঞান ও সত্য মহাভারতের পাতায় সমর্থন লাভ করছে বা খণ্ডিত হচ্ছে। এসব জ্ঞান আমরা ঢের আধুনিকতর নানা কালের দেশি বিদেশি বইয়ের কিংবা বইয়ের বাইরে আমাদের আজকের অভিজ্ঞতার মানুষই পৃথিবী থেকে আত্মস্থ করেছি, সরাসরি মহাভারত থেকে নয়। আজ থেকে গত 400-500 বছরের ইউরোপীয় চিন্তা ও ভাববলয়ের কাছে আমরা কম ঋণী নই। আমাদের দেশের মধ্যযুগ থেকে আজকের দিন পর্যন্ত ঢের দেশজ চিন্তার স্বপ্ন সংকল্প আমাদের অনুভূত না করলেও সচেতন করে রাখছে। চেতনার দৌড় দিয়ে নির্মনে অন্তঃশীল মনে প্রবেশ করে কী রকম ভিড় পাকাচ্ছে ঠিক বলতে পারছি না। আমাদের চেতনা, ভাবনা, শিল্পসত্ত্ব, সাহিত্য রসিকতা, এইসব গ্রন্থ সময়ের ও এখনকার নরনারীর সংস্পর্শের থেকে উৎসারিত। আজকের মহাভারতই কয়েক হাজার বছর আগের মহাভারতের ভিতর পরিষ্কার চোখ কান দিয়ে অন্তঃপ্রবেশ করবার সুযোগ দিচ্ছে আমাদের। আমাদের স্ত্রী পুরুষ অন্ধকার দুর্ঘটনা আশা সংকল্প দিয়ে যে মহাভারত সৃষ্টি হচ্ছে, পুরনো মহাভারতের বৈরাট্যের পরিপ্রেক্ষিতে নিজেকেই সে যাচাই করে নিচ্ছে। এইসব উত্তর মহাভারত যেমন শেক্সপিয়র, পরবর্তী ইংরেজি কাব্যলোক, রুশ উপন্যাস সঞ্চয়ন, 19 ও 20 শতকের বাংলা সাহিত্য পরিমণ্ডল, গত 2 ও চলতি শতকের পশ্চিম ইউরোপের কথা সরিত সাগর, এইসব মহাভারত আমাদের সময় ও চেতনার বেশি নিকট থেকে বেশি সক্রিয় ও সত্যভাবে কাজ করছে। আমাদের এসব আধুনিক মহাভারতগুলোকে পড়বার সময় বা দ্বিতীয়বার পড়তে শুরু করলে বুঝতে পারা যাবে আমাদের ধারণায় চেতনায় আদি মহাভারত প্রথম অঙ্ক হলেও এইসব পরবর্তী বইগুলোর সমাজ ও সময় নাট্যের বিষম্য তৃতীয় অঙ্ক, মহৎ পঞ্চম অঙ্ক, এবং যে মহাভারতকে আমরা শাশ্বত গ্রন্থ হিসেবে ধরে নিয়েছি। যতদিন মানুষের সভ্যতা থাকবে, গ্রন্থটি তার অকৃত্রিম প্রথম নিজস্বতায় মানুষের সংবেদনার ভেতর সজীব হয়ে বেঁচে থাকবে এই হিসেবে। মহাভারত কিংবা কোনো অনুরূপ বড় সাহিত্য গ্রন্থই ঠিক সেই হিসেবে শাশ্বত নয়। মহাভারত তার যুগকে ধারণ করেছিল, পথের নির্দেশ দিয়েছিল, গল্প বলেছিল পৃথিবীর ইতিহাসের একটি প্রশস্ত সময়কে আবৃত করে। গল্প বলার পদ্ধতিতে মর্মস্পর্শী অসাধারণত্ব দেখিয়েছিল, সামান্য জিনিসকে দিব্য ও আলোকদেশী জিনিসকে সহজ উজ্জ্বল মর্মে প্রতিফলিত করে। মহাভারতের পর কয়েক হাজার বছর কেটে গেছে। পৃথিবীর ইতিহাসের প্রায় যে কোনো কালে যে কোনো মর্মগ্রাহী মানুষ নিজের যুগে নতুন মহাভারতের স্বাদ পেয়েছে। হয়তো মহাভারত পড়া ছিল বলে নিজের কাছের চারদিককার আনুপূর্বিকতাকে পরম উত্তম একটা বিধানের ভেতর গ্রথিত করে নেবার কাজ খুব অসাধ্য সাধন বলে মনে হয়নি তার। গ্রথিত করে উপলব্ধি করে নিতে হয়েছে নিজের সময়কে। সেই মহাভারতই আজ তার নিজের মহাভারত হয়তো মহাভারত নয়, আর নানা রকম তারতম্য এসেছে, মূল ভিত্তিও নড়ে গেছে, তারপর উৎসারিত হয়েছে। দেবতায় বিশ্বাস নেই আর, কোনো অলৌকিক কৃষ্ণ নিরঞ্জনের উপর বরাত নেই, মহাশূন্যকে ব্রহ্ম মনে করে সকল বিপদের ও অন্ধকারের খণ্ডন নেই। সেই অলিক আলোর ভেতর জীবন লোকায়ত হচ্ছে। মানুষের জীবনের সমস্যা মানুষকেই স্থির করতে হবে। কোনো অগম পাহাড় চূড়ার ও পারের আকাশকে দিয়ে কিচ্ছু হবে না। সে উপলব্ধির বিষণ্ণতা ক্রমে আত্মনির্ভরের উজ্জ্বলতায় গিয়ে দাঁড়াচ্ছে। বিজ্ঞান অগ্রসর হচ্ছে, মানুষের কি আশা, কি প্রশ্ন, কি কাজ, নিষ্ঠার ও প্রতিভার সঙ্গে তার আলোচনার ও মীমাংসার চেষ্টা চলছে। পৃথিবীতে মানুষের পক্ষে যে চরিতার্থতা সম্ভব তাকে আয়ত্ত করার জন্যে মানুষ নিজেই এসে তারপর উৎখাত করে ফেলছে সব। তার আত্মঘাতী স্বভাবই কি ঠিক,
হৃদয়ের পরিবর্তন সম্ভব কি না প্রশ্ন জাগছে। প্রথম মহাভারতও এরকম নানা ধরনের প্রশ্ন এসে পড়লেও তার পরিপ্রেক্ষিতে অন্য রকম ছিল। প্রশ্নগুলোর সমাধানও অনেক সময় যে দিব্য উপায় পাওয়া গেছে, আগাগোড়া মহাভারতের ভিতরে যে দিব্য রীতির প্রচলন রয়েছে তা খুব চমৎকার হলেও আমাদের পৃথিবীতে সেসব জিনিসের কোনো নিদর্শন নেই বলে সেই রীতিও এখন অচল। তবুও মহাভারতের গল্প বলার সফল বৃহৎ অনিমেষ পদ্ধতি বেঁচে আছে। মানুষের জীবনে প্রবৃত্তির পরমাণু খণ্ডনের মতো কোনো অদ্ভুত পরিবর্তন না এলে সভ্যতার দিন শেষ পর্যন্ত বেঁচে থাকবে বলে মনে হয়। পৃথিবীর খুব সৎ ও শিল্পশুদ্ধ গল্পগাথা পড়বার জন্যে ও জ্ঞান মানে মানব জীবনে কয়েকটা দিকের মর্মার্থ বুঝবার জন্যে এবং কৌটিল্য সূত্রগুলোর চেয়ে বেশি বৃহৎ ও মহৎভাবে মানুষের ব্যবহারিক জীবনকে হৃদয়ঙ্গম করবার জন্যে আমাদের বরাবর আদি মহাভারতের দিকে ফিরে যেতে হবে। কিন্তু তবুও মহাভারত আমাদের নিজেদের যুগের কোনো অন্তিক একক গ্রন্থ নয়। মহাভারত ও বৌদ্ধ যুগেও মহাভারত সেই হিসেবে বিবেচিত হয়েছে কিনা সন্দেহ। মহাভারত আমাদের ভারতীয়দের প্রথম পথ দেখিয়েছিল বটে, সেদিনকার চরোত্তম সাহিত্যের পথ এবং অনেকাংশে সাধারণ জনতার বোধগম্য করে অনুভূতি, উপলব্ধি ও জ্ঞানের পথ। প্রথম মহৎ দিক নির্ণয়ী হিসেবে সহজ সাধারণের কাছেও দাঁড়িয়ে আছে মহাভারত, আমাদের ভারতবর্ষে অন্তত। কিন্তু তবুও উত্তরকালের একমাত্র পরিচ্ছন্ন ও গভীর দিক নিরূপক গণ্য হবার পর দাবি মহাভারতের মতো গ্রন্থের পক্ষেও সম্ভব নয়। মহাভারত রচনার পর অনেক রকম উত্তরকালের আবির্ভাব হয়েছে পৃথিবীতে। এই বিংশ শতক অবধি যে উপলব্ধির ভিতর থেকে মহাভারত রচিত হয়েছিল, দ্বৈপায়ন আরও 500 বছর বেঁচে থাকলে সে উপলব্ধি তার পূর্ণ বিশুদ্ধতায় তার নিজের মনে অটুট হয়ে থাকতো না। মহাভারতীয় উপলব্ধির শাশ্বত পদার্থের ঢের ভাঙ্গা করা কাজ করে গেছে তার অব্যবহিত পরবর্তীকালেই, প্রতিটি সময় সন্ধিতে। মহাভারত থেকে গল্প ও রূপক টেনে এনে আজকের শতাব্দীকে আলোকিত করতে চেষ্টা করতে পারি আমরা, করা হয়েছে, করা হবেও, কিন্তু তা অগ্নি সংস্কারের মতো আধুনিকতাকে নিজের সত্তায় ও সম্ভাবনায় বিশুদ্ধ করে নেবার জন্যে, মহাভারতীয় কাল বা সেই দেশকালের শুদ্ধ উপলব্ধিকে ফিরিয়ে আনবার জন্যে নয়। কিছুটা কাল কেটে গেলে পর সে উপলব্ধি নিজেকে শাশ্বত পদার্থ হিসেবে অনুভব করতে পারেনি আর। সেই উপলব্ধির থেকে উৎপন্ন মহাভারতও নিজের সমস্ত সর্বময়তাকে কোনো অংশে ক্ষুণ্ণ হতে না দিয়ে যেমনটি একদিন ছিল ঠিক তেমনি জ্ঞান, ধর্ম ও সাহিত্যের কিংবা এসবের কোনো কিছুরই একমাত্র সারাৎসার গ্রন্থ হিসেবে নিজের স্থায়িত্বের দাবি জানাতে পারে না। মহাভারতের ভিতর কোনো শাশ্বত দেশকাল নেই। মানুষীয় সময়ের ও মনের গঠনের নিকট সেরকম জিনিস টিকে থাকতে পারে না বলে। প্রতিটি যুগেরই অলিখিত তবু চেতনায় স্বীকৃত কিংবা তার বড় সাহিত্যিকদের হাতে লিখিত নিজস্ব মহাভারত আছে বলে। শেষোক্ত সব মহাভারত তাদের নিজেদের যুগে আদি মহাভারতের চেয়ে মানুষের কাছে নিকটতর, বেশি উজ্জ্বল। যুগ কেটে গেলে, নতুন যুগ এসে পড়লে তাদের শাশ্বত পদার্থ চির খেতে থাকে, ভেঙে যায়, বদলায়, নতুনভাবে গড়ে ওঠে। আগেকার সেই শাশ্বত দেশকাল থাকে না আর। আমার মনে হয় দান্তের কাব্য শাশ্বত পদার্থে এরকম চির ধরেছে, আজ নয়, কিছুকাল আগের থেকেই। ইউরোপীয় পাঠকদের খবর আমরা বিদেশি বই ও জার্নাল ইত্যাদির মারফত পেয়ে থাকি। যতদূর টের পেয়েছি, ইউরোপে কবিতা পাঠ করেন যারা সেই নির্দিষ্ট সাধারণ কিংবা আলোচনা করেন যারা সেই সুধীর রসিকের দল, দান্তের কাব্য তারিফ করেন বটে, কিন্তু মূল ইটালিয়ান কিংবা ফরাসি, জার্মান ও ইংরেজি ডিভাইন কমিটি দ্বারা প্রায় মহাভারত যেসব কারণে অন্তিম হতে পারেনি, সেরকম কতকগুলো কারণ দান্তের পক্ষেও সেটা হয়ে ওঠা সম্ভব হয়নি। মহাভারতের মতো অত অজস্র কাল কেটে যায়নি, যদিও দান্তের মৃত্যুর পর। শাশ্বত শব্দটির যে মানে আমি ধরে নিয়েছি, সে হিসেবে পৃথিবীর কোনো গ্রন্থই শাশ্বত হতে পারে না। সাহিত্যে ওরকম ধরনের সনাতন কিছু নেই। এক একজন শ্রেষ্ঠ সাহিত্যিক অমর সংসদে চলে যান বটে, কিন্তু তিনি শ্রদ্ধা জাগাতে থাকলেও ক্রমে ক্রমে কেউ তাকে পাঠ না করে বিশেষভাবে আর। যে উপলব্ধি ও সাহিত্যতত্ত্ব প্রায় সকলের ভিতর বিতরিত হয়ে সার্থকতা পাচ্ছিল, নতুন দিনের সাধারণের কাছে সে জিনিসের আবেদন কমে আসে। আরও অনেক দিন পরে রসিকদের কাছেও সোফোক্লিস, স্কাইলাসকেও পড়ছে না বড় একটা, ওমার কেউ না, মহাভারত তেমন একটা পড়া হয় না।
মাঘ এ তিনটি গুণই রয়েছে, কিন্তু সেসব গুণ কি সত্যি কি আছে, থাকলে কি হিসেবে আছে, বুঝে দেখবার জন্য কে পড়ছে মাঘ আজকাল আর? বান কিভাবে আছে, বুঝে দেখবার জন্যে কে পড়ছে মাঘ আজকাল আর? বান কিভাবে তার কাব্যে সমস্ত কিছুই উচ্ছিষ্ট করে গেছেন। এলিজাবেথীয় নাট্যকাররা যে বিশদ ব্যক্তির পরিচয় দিয়েছিলেন, শেক্সপিয়র যে আতল সমানুভূতির ও সার্বজনীনতার সেসবের তুলনা বানের কাম্য কীরকম, কিংবা এমনই কীরকম সাহিত্য সৃষ্টি করে গেছেন তিনি, জানাবার জন্য এক আধ ডজন ছাড়া বড় কাউকে খুঁজে পাওয়া যায় না। কিংবা কথাটার অর্থ এইভাবে বলা চলে যে আজকের কবিদের ও সাহিত্য রসিকদের চেয়ে এই রকম দু চারজন লোকই ওসব বই বেশি পড়ে। আরও পরে তাদের সংখ্যাও কমে যায়, লেখা কেউই পড়ে না। তবুও লেখক অমর, মানুষের সফলতাকে মানুষের চেয়ে বেশি কর দিতে অসমর্থ। নিরবচ্ছিন্ন নির্গুণ সময় তাকে যা দেবে তার চেয়ে বেশি কিছু দান করবার শক্তি নেই তার। কিন্তু দেশকালের খানিকটা অপরিমেয়তার নিকষে শাশ্বত না হলেও মহাভারতের মতো গ্রন্থ তার যুগের প্রতিটি পরবর্তীকালেই এই বিংশ শতকেও নিজের চারদিকে বেশ জনরব সঞ্চিত করে প্রবেশ করেছে। আমি আগেই বলেছি যে খুব সম্ভব মানুষ সভ্যতার শেষ দিন পর্যন্ত মহাভারত আমাদের সঙ্গে থাকবে, দান্তেও শেক্সপিয়রও। কিন্তু সাধারণ জনরা তো নিশ্চয়ই কবিতার খুব মর্মস্পর্শী পাঠকদের ও সমালোচকদের ভিতরেও অনেকে মহাভারতকে খুব সৎ সনাতন, দান্তেকে চিরন্তন বই হিসেবে মনে করলেও এসব বই শেলফে গুছিয়ে রেখে দিচ্ছে, কিংবা নিজে ব্যবহৃত কোনো গ্রন্থাগারে আছে বলে মনকে প্রবোধ দিচ্ছে। কখনো সম্পূর্ণভাবে একাগ্র সত্তাকে নিঃশেষে নিয়োগ করে এইসব বই আজকাল বিশেষ কোথাও পড়া হয় বলে মনে হয় না। দান্তের চেয়ে মহাভারতের আকর্ষণ অবশ্যই ঢের বেশি ব্যাপক, ঢের বেশি লোকায়ত, বেশি সরাট, স্বাভাবিক। কিন্তু দান্তের চেয়ে মহাভারতের পাঠক সংখ্যা কি খুব বেশি? ইউনিভার্সিটির সংস্কৃত সাহিত্য ইত্যাদি নানা পরীক্ষার জন্য যারা প্রস্তুত হচ্ছে, সেসব ছাত্রের ভিতর কেউ কেউ সংস্কৃত মহাভারত কিছু কিছু পড়ে, কোনো কোনো পর্বাংশ কেউ আগাগোড়া সমস্ত বইটা পড়ে বলে বোধ হয় না। সংস্কৃত সাহিত্যের অধ্যাপকদের ভিতর কেউ কেউ মূল মহাভারত পড়ে শেষ করছেন, এ কথা স্বীকার করতে আমি প্রস্তুত আছি। কিন্তু তারা কজন? সংস্কৃত সাহিত্যে দর্শনের সমস্ত আচার্য অধ্যাপকদের তুলনায় যাদের সংখ্যা কত, সে সম্বন্ধে আমার কোনো পরিষ্কার ধারণা নেই। আমার মনে হয় সংখ্যা খুব বেশি নয়। সংস্কৃত দর্শন সাহিত্য ইত্যাদি চর্চার খুব প্রসার ছিল এক সময়, এখন ততটা নেই, পরেও আবার হবে আশা করা যায়। এসব ছাত্র ও অধ্যাপকদের গণ্ডির ভিতরে যেসব অঢেল পাঠনিরতের সংখ্যা রয়েছে, আমাদের দেশে তাদের প্রায় সকলেই অল্প বয়সে ছোটদের জন্য সোজা ভাষায় সংক্ষেপে লেখা মহাভারত বড় বইটার দিকে থিতনো খানিকটা সরল গল্প পড়েছে। পরে সুচিন্তিত হয়ে উঠবার সম্ভাবনা, আকৃষ্ট হবার কথা যদি মহাভারতের দিকে, সংস্কৃত না হোক বড় প্রামাণিক বাংলা অনুবাদের দিকে। কিন্তু খুব কম পাঠকই সেদিকে ঝুঁকেছে, এত কম যে হাক্সলি, হেমিংওয়ে, কোয়েসলার, ইশারউড প্রভৃতি ও দেশি পাঠকদের সঙ্গেও তার তুলনা হয় না। এত বেশি কম যে মহাভারতের সেসব পাঠকদের কোনো অস্তিত্ব নেই বললেই চলে। কাশিরাম দাসের মহাভারত সম্বন্ধেও এই কথাটাই খাটে। খুব অপ্রত্যাশিত জায়গায় কাশিরাম দাসের মহাভারত পড়া হয় বটে, সেসব প্রায় না বুঝে আধো বুঝে কর্মান্তরালে ঝিমিয়ে ঝিমিয়ে পড়ে যাওয়া, তাৎপর্যের গভীরতার প্রবেশ করা নয়। আদি মহাভারত গ্রন্থ অবশ্যই আজকালকার সংস্কৃতি সভ্যতার বিরাট ইংরেজায়নের দিনে প্রায় সকলের কাছেই অগম্য, কিন্তু বাংলা অনুবাদ পড়ে দেখবার বিষয়ে কোনো তাগিদ দেখা যায় না। পাঠকদের ভিতর প্রায় সকলেই দরিদ্র, মধ্যবিত্ত, সকলেরই সময় কম, সংসারের সমস্যা বেশি। 18 পর্বের মহাভারত আকারে খুব বড়। মহাভারত মোটামুটি গল্প ছেলেবেলায় 5-7 ফরমার বই থেকে পড়া, চারদিককার মানুষের মুখে মুখে শোনা, নানা রকম মাঝারি ও বড় সাহিত্যে ইতস্তত ছড়ানো। বড় বাংলা অনুবাদের দামও খুব কম নয়। বইগুলো কয়েকটি ভলিউমে চারিয়ে দেওয়া নয়, বইয়ের খুব বিস্তৃত ও হৃদয়গ্রাহী বিজ্ঞাপন নেই, নানা রকম বইগুলোর যেরকম আছে। এসব নানা কারণেই আমার মনে হয় আধুনিক পাঠকেরা বড় মহাভারত পড়বার পথ খুঁজে পায় না। কিন্তু তবুও সব সময় একদল খুব ঐকান্তিক পাঠক আছেন সাহিত্যের, উপরের বিস্তারিত কারণগুলো যাদের কাছে কোনো অন্তরায়ই নয় সাহিত্য আস্বাদের পথে। তারাও মহাভারত পড়ছেন না, আর নিজেদের কালের কিংবা অব্যবহিত আগের যুগের বা আরও কিছু আগের মহাভারতগুলো, যেমন 19-20 শতকের বাংলা সাহিত্য, রুশ উপন্যাস পরিধি,
পশ্চিম ইউরোপের 2-3 শতকের গল্প বলা হয়। শেক্সপিয়র উত্তরকালের ইংরেজি কাব্য পড়ছেন যদিও। নিতান্ত না পড়লে যার চলে না এরকম অধ্যাপক বা সাহিত্যিক ছাড়া যদি আদি মহাভারতের সবখানি খুব নিবিষ্টভাবে পড়ে দেখবার সময়ই শুধু নয়, কোনো রুচিও নেই আধুনিক দিনের বিশিষ্ট সাহিত্য পাঠকদেরও। কেন এরকম হচ্ছে ইতিপূর্বে সে সম্বন্ধে বলেছি, যে আশ্চর্য ও অব্যয় উপলব্ধির ভেতর থেকে মহাভারত জন্মেছিল একদিন। সে উপলব্ধিকেও তার গ্রন্থকে শ্রদ্ধা করি আমরা। ঠিক ওরকম পরিধি ছড়িয়ে দিয়ে ওর সে মহত্তর জিনিস আমাদের সাহিত্য অন্য কোথাও হয়েছে বলে বোধ করি না। কিন্তু তবুও সময়ের মানুষের ধার ধারণার যেন এক চতুর্থ বিস্তারের দেশে দাঁড়িয়ে বিরাট নাট্যকে ঘিরে মহাভারতের মহাপ্রস্থান আমাদেরকে কোনো পথ দেখিয়ে দেয় না। মহাপ্রস্থান এই পৃথিবীতে নবপ্রস্থান হিসেবে আমরা যদিও চাই, তাই তাই শান্তি পর্ব সুসীম আস্তিক্যের সুর, কিন্তু কেবলই আকাশবাণীর উপর ভরসা রেখে, কেবলই দৈব বলের সাহায্য নয়। এই শেষের জিনিসগুলো এক হিসেবে মহাভারতের গল্প জমিয়েছে বটে, কিন্তু কোনো বড় গল্পের সত্যার্থকে নিছক গল্প বা রূপক হিসেবে গ্রহণ করবার কথা নয় আমাদের। দ্বৈপায়নের দিনে সেসব তারা রচিতও হয়নি। ব্যাসের সমসাময়িক একমাত্র সম্ভাব্য শুদ্ধ চেতনা থেকে নিঃসৃত আধার ও আধেয় মহাভারত সত্য ছিল, এবং সে সত্য শাশ্বত ছিল সেদিনের সমাজে তখন। কিন্তু সে শাশ্বতকে সময় ভেঙে ফেলছে এমনইভাবে যে আমাদের উপলব্ধিতে পুরাণ বা অনুরূপ মহামর্ম প্রণয়নগুলোর দিকে তাকালে মনে হয় যে সত্যের থেকে বিচ্ছিন্ন রূপক বা গল্পের থেকে বিচ্ছিন্ন সত্যের নির্মাণে রূপক আমাদের অসতর্ক মন চমৎকৃত করতে পারে। গল্প আমাদের মনের উঠতি মানুষকে বা স্থবিরকে মুগ্ধ করতে পারে, কিন্তু মহাভারতের সমগ্র বইয়ের ভিতর যে আশ্চর্য সাহিত্যরস ও কাণ্ডজ্ঞান আমরা পাই, সেসব জিনিস মহাভারতের পর এত বিভিন্ন জায়গার থেকে এত বিভিন্ন কালসন্ধির নতুন নতুন নির্ণীত সত্যের স্পর্শে কিছু পরিবর্তিত বেশি আলোকিত হয়ে পরিবেশিত হয়েছে, যে মহাভারতকে একটা অবিস্মরণীয় উৎস হিসেবে অনুভব করি আমরা। কিন্তু সময়ের সেতু পার হতে চাই তারই ভিতর থেকে উৎসারিত আমাদের শতাব্দীর ও জীবনের প্রয়োজনে স্থিরতর আধুনিকের অপরিহার্য স্পষ্টতর সব সম্বন্ধ শৃঙ্খলের পথে। আমার মনে হয় এই শেষ কারণের জন্যেই বেশি করে মহাভারত অমর হয়ে রয়েছে, কিন্তু পঠিত হচ্ছে না। দান্তেও প্রায় অনুরূপ অমর। মহাভারতের তুলনায় দান্তের পটভূমি ছোট। কমেডিয়ার ভাবনা বেদনা শ্লেষ ধিক্কার আগুন ও গভীরতা সত্ত্বেও আমার মনে হয় একটা প্রায় অনিঃশেষ ক্রন্দশিকে আলিঙ্গন গম করে মহাভারত বেশি গভীর। কিন্তু দান্তে সময়ের দিক দিয়ে আমাদের ঢের নিকটে। ঠিক আধুনিক পৃথিবীতে বাস না করলেও আধুনিক ভাব পৃথিবীর সব দিকের নয়, খুব কম দিকের নয়, তবুও পিতা হওয়ার সুযোগ তার ঘটেছিল। সে যুগের যে ডিভিনা কমেডিয়া বিশেষ বিশেষ কোনো খিঁচ রাখেনি। আজ এই 20 শতকেও ইউরোপের কোনো কোনো বড় কবির সাহিত্য ও শপথের দিকে তাকিয়ে সে কথা স্বীকার না করে পারা যায় না। কিন্তু তবুও দান্তের উপলব্ধির শাশ্বত জিনিসে মরচে পড়েছে অনেকদিন হলো। উপলব্ধি প্রকাশের অদ্বিতীয় পদ্ধতি বা আদি আধার ও আধের মিলনী দেশের অনিবর্ষণীয় সত্যেরই সামিল প্রায়। সেরকম দান হিসেবেই তার কাব্য বেঁচে রয়েছে মহাভারতের মতো দান্তেও কালপ্রবাহী। প্রায় সব দিক থেকেই পাঠক আলোচক ও সাহিত্যিকেরা দান্তেকে নিঃসন্দেহে অমর বলে জানিয়ে যাচ্ছে, কিন্তু দান্তের ইটালিয়ান মহাকবিতা পড়ছে না কেউ, জার্মান ফরাসি ইংরেজি রুশ অনুবাদগুলোও না। কমেডিয়ার তখনকার ইটালীয় সমাজ রাষ্ট্র চক্রান্ত চরিত্রকূটের অতি বিষম ঠাসাঠাসি শত্রুমিত্রের কেচ্ছা ও কুৎসা আজকের পাঠকদের এত কম টানে যে অব্যয় আলোর স্পর্শ গ্রহণ করতে আজকের দিনের সমারসেট মম, লুই ফিশার, ওয়াল্টার লিপম্যান বা জওহরলালের বই হাতের কাছে থাকতে প্রায় সকলেই নারাজ। শেক্সপিয়রও অমর। শেক্সপিয়রের উপলব্ধির অন্তঃসারে কিছু কিছু কলঙ্ক ও ছিদ্র দেখা গেলেও মোটামুটি তা এখনও গ্রহণীয়। অর্ধসত্যের চেয়ে বেশি সত্য। শেক্সপিয়র আধুনিককালের সত্যার্থী। শেক্সপিয়রের পরে অনেক সাহিত্যিক খুব বিস্তৃতভাবে আলোকপাত করলেও 20 শতক পর্যন্ত কোনো দ্বিতীয় শেক্সপিয়র এসে দাঁড়াতে পারেননি আমাদের মধ্যে। শেক্সপিয়র অনেকেই পরে 500, 700, 1000 বছর পরে শেক্সপিয়রের অদ্বিতীয় প্রকাশ পদ্ধতি বেঁচে থাকলেও দান্তেকে উল্লঙ্ঘন করে তিনি সত্যি ব্যাপকভাবে অথিত হয়ে আধার ও আধের একটি অবিনাশ সত্যর স্বরূপের অনিবর্ষণীয়তার অমর হয়ে থাকবেন। আশা করা যেতে পারে হয়তো দান্তের চেয়ে শেক্সপিয়র মহাভারতের আদি দিকপতির মতো গভীরতা ও আকাশের ওপারে আকাশ, পৃথিবীর ভিতরে পৃথিবীকে বেশি হৃদয়ঙ্গম করে আধুনিক কালের প্রয়োজনে বেশি শুদ্ধ, স্বচ্ছ ও সকলের গোচরে এনে নিজের বইগুলোর ভিতরে গ্রথিত করে রেখেছেন।
আমার এই ধারণা, কিন্তু সময় বয়ে চলেছে, আমরা সেসব জানব না। কিন্তু তিনি জানবেন সাহিত্যে মৃত্যু, অমরতা ও পুনঃপ্রবাহের আরও কোনো নতুন নিয়ম আছে কি না, কিন্তু সেসব নিয়ম শৃঙ্খলা রয়ে গেছে, সেগুলোর স্বতঃসিদ্ধতা সঠিকভাবে স্থির করা হলো কি না। শেষ। 1355, আনন্দবাজার পত্রিকা।